আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসির ওয়ান শট সিরিজের আজকে পদার্থবিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আবার ভাইয়া চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তরঙ্গ শব্দ নিয়ে। আমরা যদি লক্ষ্য করি যে প্রতি বছর বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট না হলেও একটা সিকিউ কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটা বার এখানে অনেক ধরনের এমসিকিউ আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ। আমি যদি বলি প্রতিধ্বনি থেকে আসে, ধ্বনির থেকে আসে, এই যে বিভিন্ন ধরনের বস্তুর কোনটার ব্যাগ কত হবে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এই সকল সেগমেন্টগুলো আসে। সো আজকের ক্লাসটা আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা প্রথম স্লাইডে চলে যাই। দেখো, আমি আমার প্রতিটা ক্লাসে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক রেখে দিই, ঠিক আছে। সো আজকের ক্লাসটাও সেটার ব্যতিক্রম হবে না। দেখো, প্রথমে আমরা দেখবো যে তরঙ্গ তরঙ্গ শব্দের ইংলিশ যদি টার্মসটা একটু জেনে রাখি, সেটা হচ্ছে ওয়েভ। ওকে, আচ্ছা। তো এই যে চ্যাপ্টারের কিছু কিছু বেসিক, যদি আমি বলি যে স্যার কিছু কিছু বেসিক চ্যাপ্টার ম্যাপ দেখবো, যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে 3 স্টার, মানে যে পার্টগুলো তুমি আসলে না পড়লেই হবে না এই চ্যাপ্টারটাতে, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে পার্টটা আমরা দেখবো সেটা হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। অর্থাৎ আমি প্রথমে জানবো যে তরঙ্গ কাকে বলে, দেন আমি জানবো যে তরঙ্গর বৈশিষ্ট্যটা কি, তারপর হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে বিভিন্ন ধরনের গাণিতিক সম্পর্ক আজকে তুলবো, যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমাদের থিওরি বেসড ক্লাস। সো এখানে আমরা কাভার দেওয়ার ট্রাই করবো যে একটা তো এই চ্যাপ্টারের মেইন যে ইম্পর্টেন্ট যে থিওরিগুলো আছে সেগুলো নিয়ে। দেন আমরা চলে যাবো যে প্রতিধ্বনি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, তারপরে দেখবো আমরা প্রতিধ্বনি। দেন আমরা দেখবো যে এই যে দৈনন্দিন জীবনে যে আমরা প্রতিধ্বনি ইউজ করি সেই ব্যবহারগুলো দেখবো, ঠিক আছে। দেন আমরা দেখবো শব্দের বেগ, ঠিক আছে, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। দেন হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি বলি। দেন আমরা দেখবো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, যেটাকে আমরা আসলে কি ল্যামডা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এবার এ টাইপসের কিছু গাণিতিক সমস্যা। তারপর আমরা দেখবো যে শব্দর বেগ যখন আমরা পরিবর্তন করি তখন তরঙ্গের কি ধরনের পরিবর্তন হইতে পারে। দেন আমরা দেখবো শ্রাব্যতা, সীমা এবং এদের ব্যবহার, মানে আসলে আমরা কতটুকু সাউন্ড শুনতে পারি। দেখো, আমি যদি তোমাদেরকে বলি পাখি যে পরিমাণে সাউন্ড শুনতে পারবে সেটা কিন্তু মানুষ শুনতে পারবে না, অর্থাৎ আমরা কিন্তু পাখির ভাষাও বুঝতে পারবো না। সো এই যে বিভিন্ন ধরনের সীমা আছে সে সম্পর্কিত টপিকগুলো জানবো। দেন আমরা দেখবো যে শব্দের পিচ, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যে শব্দের যে দূষণ আছে সেই জিনিসগুলো এবং শব্দ দূষণের ফলাফল। স্যার শব্দ দূষণ জিনিসটা কি? আমি যদি বলি যে ধরো আমাদের সামনে একটা হসপিটাল, তো এই হসপিটালে অনেকে হচ্ছে যে যানবাহন নিয়ে যাওয়ার সময় দেখা যায় যে অনেকে উচ্চ স্বরে কি হর্ন বাজায়। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের হসপিটালে থাকা বিভিন্ন রুগীদের জন্য খুব ক্ষতিকারক। সো আমি আশা করবো আজকের ক্লাসের পরে তোমাদের যারা হচ্ছে যে যানবাহন ইউজ করো, ঠিক আছে, ওই টাইমে ড্রাইভারদেরকে মানা করে দিবা যেন হসপিটাল স্কুল কলেজের সামনে অতিরিক্ত পরিমাণে যেন সাউন্ড না করা হয়। এগুলো কিন্তু আমাদের রুগীদের জন্য বলো, ঠিক আছে, যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য অত্যন্ত পরিমাণে ক্ষতিকর এবং কানের অনেক ধরনের কি ক্ষতি হইতে পারে। সো এই জিনিসগুলো একটু তোমরা কি করো আজকের ক্লাসে আমরা দেখবো। আচ্ছা, আজকের ক্লাসের বেসিক যে প্রথম স্লাইডটা আছে সেটাতে আমরা চলে যাই। দেখো, প্রথমে আমি যদি বলি যে এই চ্যাপ্টার যেহেতু তরঙ্গ নিয়ে, সো আমি যদি বলি যে স্যার যেহেতু শুরু হয়েছে তরঙ্গ নিয়ে, সো আমাকে একটু জানা লাগবে যে তরঙ্গ জিনিসটা কি। দেখো, ঠিক আছে, তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ মানে হচ্ছে যে স্যার ওয়েভ, ঠিক না? ওয়েভ। তো এই যে ওয়েভটা আসলে কি করে, ধরো তুমি একটা কণা, ধরো তুমি তোমার বন্ধুকে নিলা, তোমার বন্ধুকে বললা যে বন্ধু তুমি হচ্ছে যে পুকুরের মধ্যে একটু একটা ঢিল মারো। তো ঢিল মারলা, মারার পরে কি হবে, পুকুরের যে পানিটা আছে সেটা কি হয়ে যাবে, এরকম এরকম গোল আকার বৃত্তাকার ভাবে কি আশেপাশে ছড়াই পড়বে না? এই যে ছড়াই পড়ার যে প্রসেসটা সেটাকে আমরা বলি কি, এই যে প্রসেসে যে কি হচ্ছে পুকুরের পানিটা বিভিন্ন জায়গায় কি হচ্ছে ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাওয়ার প্রসেসটাকে আমরা বলি ওয়েভ বা ঢেউ বা তরঙ্গ। এখন এই জায়গায় স্যার কি ধরনের কাহিনী হয়, এই জায়গায় এই যে বিন্দু কণাটা আছে সেটা কিন্তু তার কি জায়গায় স্থির থাকে, ঠিক আছে, একটু খেয়াল রাখো। কণার কিন্তু কোনো ধরনের কি হবে না স্যার, পরিবর্তন হবে না, কণাটা স্থির থাকবে, কিন্তু তার মধ্যে থাকা যে ধরনের শক্তি আছে সেই শক্তিগুলো কি হবে, একটা ট্রান্সফর্ম করবে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শক্তির কি হবে, আদান প্রদান করবে। এই যে প্রসেসটাকে সেটাকে আমরা বলি তরঙ্গ। আচ্ছা, তরঙ্গ চ্যাপ্টারের প্রথম পার্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি সরল স্পন্দন গতি, ঠিক আছে, সরল স্পন্দন গতি, ঠিক আছে। তো এখন দেখো তো, সরল স্পন্দন গতি মানে কি, সরল নামে বোঝা যাচ্ছে স্যার ওর নাম কি, ওর নাম হচ্ছে কি সরল। কি নাম ওর নাম হচ্ছে সরল, ঠিক আছে। তো আমার নামে আমাকে বলে দিছে সরল, তার মানে কি সরল পথে কোনো একটা যাবে। দেখো, যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু, ঠিক আছে, অর্থাৎ এমন একটা গতি সম্পন্ন বস্তু হইতে হবে যেটা কি পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত মানে কি, আমি যদি তোমাকে বলি যে একটা ঘড়ির কাঁটা আছে, তো ঘড়ির কাঁটাটা কি একটা নির্দিষ্ট ফেজের পরে একটা বিন্দুকে, ধরো আমি যদি তোমাকে বলি যে ধরো এখানে একটা ঘড়ি আছে, ঠিক আছে, তো ঘড়ির এই যে পয়েন্টটা এটা হচ্ছে কত 12টা বাজবে, আর এই পয়েন্টটা কত 6টা বাজবে।
তো একটু খেয়াল করো তো, যখন আমি যদি এটাকে যদি আমি কেন্দ্র ধরে, ঠিক আছে, 12টা হচ্ছে কি মিনিট, এটা ঘন্টার কাঁটায় আছে আর এটা হচ্ছে মিনিটের কাঁটায় আছে, খেয়াল করো। তো মিনিটের কাঁটাটা কি হবে স্যার, মিনিটের কাঁটাটা আর সেকেন্ডের কাঁটাটা প্রতি সেকেন্ডে কি করবে, এই যে একই পর্যায়ে আবর্তন করে যাবে না, প্রতিটা সেগমেন্টেই দেখা যাবে যে একই দিকে কি করতেছে, আবর্তনশীল আসতেছে। সো এই যে একই দিকে যখন একটা বস্তু গতি, পর্যায়বৃত্ত গতি হইতে হবে, মানে একই পর্যায়ে কি করতে হবে, ঘুরতে থাকতে হবে, ঠিক আছে। গতি যখন সরলরৈখিক হয়, ঠিক আছে, এই গতিটা কি হবে, সরলরৈখিক হবে, এবং ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক হইতে হবে। স্যার সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক মানে কি, আমি যদি তোমাকে বলি যে একটা এক্সাম্পল, খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক, ধরো আমি তোমাকে বললাম একটা স্প্রিং নিলাম, কি নিলাম, একটা স্প্রিং নিলাম। তো এই স্প্রিংকে তুমি হচ্ছে যে কি করলা স্যার, এই পরিমাণ এখানে ফোর্স দিলা, ঠিক আছে। তো ফোর্স দিলে স্প্রিংটা কি হবে স্যার, এই যে এক্সটা কি হবে তার, এই যে ফোর্স দেওয়ার কারণে প্রথমের দিকে কি, এই যে এই ফোর্সটা দিছিলা, ফোর্স দেওয়ার কারণে কি স্প্রিংটা ভিতরের দিকে কি হবে, ডেবে যাবে না। তারপরে কি হবে, ভিতরের দিকে যাওয়ার পরে দেন হচ্ছে একটা নির্দিষ্ট ফোর্স নিয়ে, আরেকটা ফোর্স নিয়ে ও কি হয়ে যাবে, সামনের দিকে যাবে। তখন তার সরণটা কি হবে, এই যে এফ প্রাইমটা কি হবে বলতো, এই যে এফটা কি ছিল, একদিকে ছিল, আর সরণটা হয়ে গেছে সামনের দিকে, তাহলে সরণের সমানুপাতিক হয়ে গেছে না। ওকে, কিন্তু স্যার এখানে একটা জিনিস খেয়াল করো তো, এটার দিকে একদিকে, সরণের দিকে আরেক দিকে, তার মানে কি বিপরীতভাবে সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক কি, এটাকে আমরা বলি প্রত্যয়নী বল, ঠিক আছে। এই ফোর্সটা কি এক্স এর সমানুপাতিক, আচ্ছা মানলাম, এবং দিক সর্বদা সাম্য অবস্থান অভিমুখী হয়। আচ্ছা এই দিকটা একটু খেয়াল করো তো, এই দিকটা, এই যে ফোর্সের দিকটা, এটা কি সাম্য অবস্থা ছিল না, আমরা যদি এই যে এই পয়েন্টটাকে যদি এক্স এর ভ্যালু 0 ধরি, তাহলে এটা কি আমার সাম্য অবস্থা হইল না, তার মানে সাম্য অবস্থামুখী হবে, এবং ওই বস্তুর কণার গতিকে আমরা কি বলবো, সরল স্পন্দন গতি, ঠিক আছে। অর্থাৎ দিকটা কি হইতে হবে স্যার, সর্বদা সাম্য অবস্থার দিকে যেতে হবে। যদি একটা এক্সাম্পল দিই, খুবই সুন্দর একটা এক্সাম্পল, একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার একটা কি পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টের মধ্যে আমার হচ্ছে যে একটা কি আছে, একটা ধরো এটা হচ্ছে আমার সুতা, তো এই সুতাটা হচ্ছে যে এখানে একটা বব দিয়ে কি ঝুলানো আছে, ঠিক আছে। তো এই ববটাকে আমি এখানে একটা নির্দিষ্ট ফোর্স নিয়ে, ঠিক আছে, এখানে একটা নির্দিষ্ট ফোর্স নিয়ে আমি কি করলাম, এইখানে এই ববটাকে আমি একটা নির্দিষ্ট ফোর্স নিয়ে আমি কি করলাম স্যার, এই জায়গায় একটা ফোর্স দিয়ে আমি ধরে রাখলাম। তাহলে এখানে ধরার পর আমি ছেড়ে দিলাম ববটাকে, তো ছেড়ে দেওয়ার পরে কি হবে, এই যে এই ফোর্সটাকে আমি যখন ববটাকে ছেড়ে দিব, তখন এই ফোর্সটা কি হবে স্যার, এই যে বি পয়েন্টে আসবে, বি পয়েন্টটা আমার কি বলতো, বি পয়েন্টটা আমার হচ্ছে সাম্য অবস্থার পয়েন্ট। বি পয়েন্টে আসার পরে এই ফোর্সটা আবার কি, এই ববটা আবার কোথায় চলে যাবে, সি পয়েন্টে চলে যাবে। সি পয়েন্টে যাওয়ার পর ওরা আবার কাজ কি হবে দেখো তো, এই যে সাম্য অবস্থা, এই যে এই পয়েন্টটা ছিল, এখানে আবার বি পয়েন্টে আসার জন্য যাইবে না, তার মানে এই যে ওয়েতে ও কি সাম্য অবস্থার দিকে আসতেছে, এটাকে আমরা কি বলবো, সাম্য অবস্থার কি, সাম্য অবস্থার অভিমুখী। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, দেখো সাম্য অবস্থার অভিমুখী, ঠিক আছে। এই যে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, সাম্য অবস্থার অভিমুখী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে, একটু ভালো করে মনে রাখতে হবে, এটা না বললে কিন্তু তোমার সংজ্ঞা হবে না। দেন আমাকে কি বলতেছে একটু খেয়াল করতে, বস্তু কণার এই যে সাম্য অবস্থার অভিমুখী হইতে হবে, তো এই ধরনের গতি যখন আমরা পাবো, সেটাকে আমরা কি বলবো, সরল স্পন্দন গতি। একটা জিনিস একটু খেয়াল করো, সরল স্পন্দন গতির ক্ষেত্রে আমি যদি কাউকে দোলনাই, ঠিক আছে, দোলনায় দিয়ে আমি হচ্ছে ধাক্কা মারি, দোলনা দিয়ে ধাক্কা মারলে কি হবে, একটা পার্টিকুলার টাইমে ওইদিকে যাবে, দেন হচ্ছে যে আবার এই যে মেইন পয়েন্ট দিকে, যেটাকে আমরা সাম্য অবস্থান বলি, এই দিক দিয়ে হয়ে আরেকটা পয়েন্টে চলে যাবে। সো এই প্রসেসগুলো একটু খেয়াল রাখো। সরল দোলকের যে গতিগুলো আছে, ঠিক আছে, সরল দোলকের গতি, তারপর হচ্ছে কম্পনশীল শূন্যশলাকা, দেন হচ্ছে যে গিটারের তারের গতি, এগুলো সব হচ্ছে কি আমার সরল স্পন্দন গতির উদাহরণ। আশা করতেছি সরল স্পন্দন গতির যে বেসিক পার্টটা আছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার। দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখন আমরা দেখব সরল সন্ধিত গতির আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা আসলে তোমাদের এসএসসি পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে প্রত্যেকটা বার একটা কোয়েশ্চেন থাকবে, হয় এমসিকিউ হয় সিকিউ। সো এই টপিকটার নাম কি, এটা হচ্ছে আমাদের স্প্রিং রিলেটেড পার্ট, ঠিক আছে। অর্থাৎ স্প্রিংয়ের যে গতিটা কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম যে স্যার একটা স্প্রিং, ঠিক না, একটা স্প্রিং যখন এই যে এইভাবে করে কি করতে থাকে, এই যে এইভাবে করে যখন সামনের দিকে অ্যাপ্রোচ করে, যখন আমরা এটাকে ফোর্স দিই, তো এদিক দিয়ে যখন ফোর্স দিই, এদিক দিয়ে যখন আমরা ফোর্স দিই, তাহলে ফোর্সটা দিলে এটা কি ভিতরের দিকে চলে আসে না, তো ভিতরের দিকে যখন আসে তখন তার যে সরণটা সেটা কি সামনের দিকে নিয়ে যায়। এটা এই যে ভিতরের যে বলটা আছে সেটাকে আমরা বলি তখন কি প্রত্যয়নী বল বা এফ প্রাইম। এই যে এফ প্রাইমের নাম হচ্ছে কি বল স্যার, প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল বা এটাকে আমরা বলি ইংলিশে কি রেস্টোরিং ফোর্স। আচ্ছা,
তো এই যে রেস্টোরিং ফোর্সটা আমরা পাই, এই রেস্টোরিং ফোর্সের কাজটা কি স্যার? এই রেস্টোরিং ফোর্সটা কি করে মূলত? এই রেস্টোরিং ফোর্সটা মূলত তাকে কি করে? সামনের দিকে, এই যে যখন আমরা এইদিকে ফোর্স দিচ্ছিলাম তার সামনের দিকে কি করতেছে? নিয়ে যাচ্ছিল, ঠিক না? তাহলে এই যে যখন আমি ফোর্স দিচ্ছিলাম, এই যে রেস্টোরিং ফোর্সটা যখন আমাকে স্যার সামনের দিকে নিয়ে যাচ্ছিল, তখন কি হচ্ছিল দেখো তো? তখন হচ্ছে আমার যে সরণটা পাইছিলাম এফ, এই যে এই ফোর্সটা যেটা পাইছিলাম সেটা কি তার সরণের সমানুপাতিক ছিল না? বল দিচ্ছ, তোমার সরণ করতেছে, কিন্তু কোন দিকে স্যার? বিপরীত দিকে। অর্থাৎ তুমি বল দিচ্ছ একদিকে, সরণটা করতেছে কি তার একবারে অপোজিট দিকে। তুমি বল দিচ্ছ এইদিকে, সরণ করতেছে কি তার অপোজিট দিকে, ঠিক আছে? তাহলে সেটা কি সমানুপাতিক, কিন্তু স্যার কিভাবে সমানুপাতিক? বিপরীতভাবে সমানুপাতিক। তো যেহেতু আমার হচ্ছে যে এফ এর যে ভ্যালুটা আছে সেটা কি বিপরীতভাবে সমানুপাতিক, তাহলে -x। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমাকে কি করতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, ঠিক আছে, যেটাকে আমরা কে দ্বারা বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু আমরা দৈর্ঘ্যটাকে আমরা কি ঋণাত্মক নিতে পারি? পসিবল না, ঋণাত্মক না, পসিবল না। সেক্ষেত্রে আমরা লিখি f = kx। বুঝতে পারছো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, f = kx যখন আমি লিখলাম, এই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো একটু চিন্তা করো তো ভাইয়া। তাহলে আমি কি লিখতে পারবো? কে মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। কিসের ধ্রুবক? স্প্রিং এর ধ্রুবক। স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট, এই স্প্রিং কনস্ট্যান্ট কে এর যে ভ্যালুটা আছে সেটা কিসের সমান হবে স্যার? f/x এর সমান হবে। কিসের সমান হবে? f/x এর সমান হবে। আচ্ছা, একটু চিন্তা করো তো, f এর একক কি নিউটন না? x এর একক কি মিটার না? তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো? নিউটন মিটার ইনভার্স 1। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো তো, নিউটন মিটার ইনভার্স 1, ঠিক আছে? এইখান থেকে কি তোমরা চাইলে মাত্রা বের করতে পারবো? ইজিলি পারা যাবে। ফোর্সের মাত্রা কি? mLt ইনভার্স কি 2 ডিভাইডেড বাই কি x এর মাত্রা হচ্ছে l। তাহলে এখানে l আর এই l এর সেগমেন্টটা কি হয়ে যাবে স্যার? কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো mt ইনভার্স 2। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? এই যে দেখো, এই জিনিসটা এখন অনেকে বলবে যে স্যার এটা কিভাবে আসছে, ফোর্সের মাত্রাটা কিভাবে আসছে? একটু খেয়াল করো, আবার দেখাই দিই যে এই যে দেখো ফোর্স f = কি ma না? তাহলে m এর জন্য হচ্ছে যে বড় হাতের m লিখবো, আর এর জন্য হচ্ছে lt ইনভার্স 2 লিখবো, ঠিক আছে? আর যেহেতু দৈর্ঘ্য কি x মানে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের জন্য কি লেন্থ পাবো। তাহলে এই যে l কাটাকাটি, তাহলে mt ইনভার্স 2। আশা করতেছি তোমাদের এই যে পার্টটা আছে এটা খুব ভালো মতো বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে এই সূত্রটা, ঠিক আছে, f = -kx, খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? আশা করতেছি এই পার্টটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা পরের পার্ট একটু দেখো তো। সরল সঞ্চিত গতির ক্ষেত্রে লাগানো যে ভরটা আছে, ঘরের যে শক্তিটা আছে, গতিশক্তি এবং যে বিভব শক্তির মাঝে বিনিময় করলে এই সবের ক্ষেত্রে স্প্রিং এর যে কি যে সূত্রটা, এখানে এই সূত্রটা আসলে দিছিল কে? বিজ্ঞানী হুক দিছিল, ঠিক আছে? এই যে এই সূত্রটা দিছিল বিজ্ঞানী হুক, ঠিক আছে? তো এই জায়গায় আমরা এই যে এমটাকে কি ধরতেছিলাম? এমটাকে ভর ধরতেছিলাম। এখানে খুব সুন্দর করে লেখা আছে f = কি kx, ঠিক আছে? কি দেওয়া আছে একটু দেখো তো, এই সূত্রটা দেওয়া আছে f = kx, ঠিক আছে? তাহলে f এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে স্প্রিং এর বল, k হচ্ছে স্প্রিং এর ধ্রুবক, আর x হচ্ছে সাম্য অবস্থা হতে সরণ, ঠিক আছে? এটা এই যে দেখো f এর একক কি? f এর একক হচ্ছে কি বলো তো? f এর একক নিউটন। তাহলে k এর একক কি হবে? নিউটন পার কি মিটার। একটু খেয়াল রাখো। আচ্ছা, এবার আমরা চলে যাই যে স্প্রিং এর যে ধ্রুবকটা আমি পাইছিলাম k, একটু ভালো করে খেয়াল করি। স্প্রিং এর ধ্রুবকটা আমি কি পাইছিলাম স্যার? k পাইছিলাম। এবং স্প্রিং এর যে ভরটা আমি m পাইছিলাম, ওই যে এই m ভরের যে পার্টটা পাইছিলাম, এই m ভর যদি হয় সেক্ষেত্রে আমরা দোলনকাল t = কি লিখতে পারবো? t = লিখতে পারবো টুয়াইস পাই √k/m, ঠিক আছে? এই সূত্রটাই খুব ইম্পর্টেন্ট, মার্গামারা সূত্র, একটু ভালো করো। এটা কিন্তু অনেকবার আসে, ঠিক আছে? এই টাইপসের একটা সূত্র আছে, একটু খেয়াল করো। স্প্রিং যদি না থাকে, যদি কোনো কিছু সরল দোলকের ক্ষেত্রে দেওয়া থাকে, তাহলে এটা হয়ে যাবে l/g, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, তারপরে স্প্রিং এ যে দেখো, এই যে এটা যেটা এখন বলে দিলাম যে সরল দোলকের ক্ষেত্রে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি l/g এর এই সূত্রটা কি করব? ইউজ করব। সো টাইমের সূত্র কিভাবে বের করব, ফোর্সের সূত্র কিভাবে বের করব, স্প্রিং কনস্ট্যান্ট k এর সূত্র কিভাবে বের করব, অথবা স্প্রিং এর যে সাম্য অবস্থান থেকে সরণ x এর সূত্র, এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম। ওকে, পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। আচ্ছা, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। ওই যে তোমাদেরকে প্রথম স্লাইডে আমি বলতেছিলাম যে স্যার আসলে আজকে আমাদের বেসিক পার্ট হচ্ছে তরঙ্গ নিয়ে, যেখানে আমরা জানবো যে আসলে তরঙ্গ জিনিসটা কি এবং তরঙ্গ থেকে আসলে কিভাবে তরঙ্গ জিনিসটা আসলে আমাদের বাস্তব জগতে কি দরকার, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো। যদি আমি বলে দিছি যে কণাগুলোর কোনো ধরনের পরিবর্তন হবে না, কিন্তু জাস্ট একটা শক্তি বা একটা মাধ্যম দিয়ে কি হবে, একটা জায়গা থেকে শক্তি কি হবে, ট্রান্সফার হবে। আচ্ছা, একটু খেয়াল করো। এখন আমরা জানি এই যে তরঙ্গ সময় একটা গল্প দেখবো, দেখো তো, চলো একটা গল্প দেখি। তো গল্পটা হচ্ছে, ধরো আমাদের বন্ধু, ঠিক আছে, ওর নাম হচ্ছে মিনা, ঠিক আছে? তো মিনার খুব মন খারাপ,
ঠিক আছে, সে কি করবে, সে এখন পুকুর পাড়ে বসেছিল। তো পুকুরের মধ্যে এই যে দেখো একটা কি করলো, ঢিল ছুড়লো। ঠিক আছে, হঠাৎ সে লক্ষ্য করলো ঢিলটি পুকুরের স্থির পানিতে আঘাত করে, তখন ওই স্থানের যে কণাগুলো আছে সেগুলো কি হচ্ছে, আন্দোলিত হচ্ছে। আন্দোলিত মানে ধরো এই যে কণাগুলো ছিল সেগুলো কি হয়ে যাবে, সেগুলো হচ্ছে যে আস্তে আস্তে কি ফ্লারিশ হবে। ঠিক আছে, আন্দোলিত হবে। ঠিক আছে, এইভাবে করে কি থাকবে, এইভাবে ওয়েভ ফ্রন্টগুলো আলাদা আলাদা করে কি থাকবে, গোল হইতে থাকবে। ঠিক আছে, সেগমেন্টগুলো আলাদা হবে। আচ্ছা, এই যে আন্দোলিত কণাগুলো আছে সেগুলো আবার পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করলো। দেখো একটা কণা যখন এই যে এই কণাটা পাইলা, এই কণাটা আবার এই কণাটাকে একটু ঠেলা মারলো, তাহলে এই কণাটা এটার যে সামনের কণাটা আছে সেটাকে আবার একটু কি করলো, ঠেলা মারলো, তাহলে এই কণাটা সামনের দিকে গেলে এভাবে করে কি করতে থাকবে, আন্দোলন করতে থাকবে। এভাবে কণা হতে স্থানান্তরিত হয়ে আন্দোলনের অবশেষে পুকুরের কিনারে গিয়ে বসে। কোথায় যেয়ে বসবে স্যার, পুকুরের কিনারে গিয়ে বসে। অর্থাৎ যখন আমার এই কণাটা যখন আন্দোলন করতে থাকবে এভাবে করে আন্দোলন করতে করতে এই যে পুকুরের যে বাঁধটা আছে, পুকুরের যে ধারটা আছে, এখানে যে বসে, এখানে যে পৌঁছানোর পরে কি হবে, আবার কি এই পুকুরের ধার থেকে আবার সেম ওয়েভটা কি হবে, আলাদা হয়ে আসবে না। ঠিক আছে, তাহলে দেখো এই পুকুরের আগের মতো এই যে পুকুরের কোণে যখন যায় তখন কি হয়, যে ধরো এই যে তরঙ্গটাকে আমরা কিভাবে আঁকি, এইভাবে আঁকি, ঠিক না? আচ্ছা, তো পুকুরের যখন কিনারে যায়, ধরো এই জায়গায়, এখানে যখন কিনারে যায় তখন এখানে বাধা সৃষ্টি হয়। এখানে কি সৃষ্টি হবে স্যার, এখানে কি সৃষ্টি হবে বলো তো, এখানে হচ্ছে বাধা সৃষ্টি হবে। এই জায়গায় কি হবে, বাধা সৃষ্টি হবে। বাধা সৃষ্টি হওয়ার পরে এইভাবে করে কি আবার সেম পেজ নিয়ে কি হবে, ওরা আবার সেম পয়েন্টে কি আবার ব্যাক করবে না। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুইটা কি হয়ে যাচ্ছে, এটা আর এটা কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তখন তরঙ্গটা হয়ে যাবে কি একটা স্ট্রেট লাইন, বা এখানে আসলে কোনো ধরনের কি হবে না, ওয়েভ জেনারেট হবে না। সো এটা একটু খেয়াল রেখো। তারপরে দেখো তো কি বলতেছে, তারপরে আমাকে বলতেছে যে এই যে বাধাটা সৃষ্টি হইলো, তো আবার আগের মতো স্থির হয়ে যায়, এবং আবার লক্ষ্য করলো যে পানির কণাগুলো শুধু উপরের নিচের দিকে উঠানামা করে, কিন্তু সামনের দিকে অগ্রসর হয় না। এই যে পানির কণাগুলো কিন্তু উপরের নিচের দিকে হয়, ঠিক আছে, কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে না, মানে আগের জায়গায় থেকে যাচ্ছে, জাস্ট এরকম ঢেউ আকারে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু সামনের দিকে কোনো অগ্রসর হয় না। তবে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করার পরে পরের দিন স্কুলে গিয়ে তার আপাকে জিজ্ঞেস করলো, অর্থাৎ ম্যাডামকে জিজ্ঞেস করলো। ঠিক আছে, এই ব্যাপারে জিজ্ঞেস করলো, তখন আপা তাকে বললো, ম্যাডাম তাকে বললো কি, মিনা তুমি পানির উপর দিয়ে পর্যায়বৃত্ত আন্দোলন চলতে দেখেছো। এই যে পানির উপর দিয়ে যে আন্দোলনটা গেছে সেটাই পর্যায়বৃত্ত আন্দোলন, এবং এই আন্দোলনটাকে আমরা কি তরঙ্গ বলি। তাহলে তরঙ্গের একটা পারফেক্ট সংজ্ঞা কি হবে স্যার, যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে আমাকে বলো তো তরঙ্গের পারফেক্ট সংজ্ঞা কি। তরঙ্গের পারফেক্ট সংজ্ঞা হচ্ছে এটা, যে পর্যায়বৃত্ত আন্দোলনে কোনো জড় মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন হয়। খুব ইম্পর্টেন্ট পার্ট, আমি প্রথমে এই ক্লাসের প্রথমে বলছিলাম যে কি সঞ্চালন হবে স্যার, শক্তি সঞ্চালন হবে। কি সঞ্চালন হবে, শক্তি সঞ্চালন হবে। ঠিক আছে, শক্তি সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে কোনো স্থানান্তরিত করে না। খুব ইম্পর্টেন্ট পার্ট, স্থায়ীভাবে কি করবে না, স্থায়ীভাবে কণাগুলো স্থানান্তরিত করবে না, কিন্তু শক্তিটা সঞ্চালন করতে পারবে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, তরঙ্গ বলবো। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ওয়েভ বা তরঙ্গ। ওকে, ক্লিয়ার। দেন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। আচ্ছা, তরঙ্গ, যে এই যে তরঙ্গ বলতেছি, তরঙ্গটাকে আমরা আসলে যদি বলি যে বাস্তব বা ভিজুয়াল যে প্রেজেন্টেশন, সেই ক্ষেত্রে আমরা তরঙ্গটাকে এভাবে করে প্রেজেন্টেশন করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা নর্মালি আমরা এইভাবে কি ওয়েভ ফ্রন্ট দেখি, এখানে একটা ওয়েভ ফ্রন্ট, বা এখানে এটাকে আমরা বলি প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে সোর্স। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মূলত সোর্স। তো সোর্সকে এইভাবে করে আলাদা আলাদা হয়ে কি ওয়েভ ফ্রন্টটা তৈরি হয়। তো ওয়েভ ফ্রন্টকে যখন আমরা, বা ওয়েভকে যখন আমরা মূলত কিসে দেখি স্যার, তো এই ওয়েভকে যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখি, তখন আমরা দেখি যে ওয়েভটা এই যে এই পয়েন্টটা থেকে স্টার্ট হয়ে এভাবে করে কি করতেছে, তার সামনের দিকে কি করতেছে, অ্যাপ্রোচ করতেছে। স্যার এই যে পয়েন্টটা একটু খেয়াল করো, এই যে এই উপরে যে পয়েন্ট দুইটা আছে, এটাকে আমরা বলি যে তরঙ্গ মুখ। এটাকে আমরা কি বলবো স্যার, এটাকে আমরা তখন বলবো যে এটাকে আমরা বলবো তরঙ্গ মুখ। কি বলবো স্যার, এটাকে আমরা বলবো তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ। তো এই দুইটা দূরত্ব, দুইটা তরঙ্গ মুখের যে দূরত্ব, সেটাই হচ্ছে তার কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেল। এই যে এই পয়েন্টটাকে যদি আমরা কি বলি, এখানে যদি হচ্ছে যে তার ওয়েভটা এক্স অ্যাক্সিসে যেতে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তার কি ওয়াই অ্যাক্সিস, ঠিক না? তার মানে এই যে এই অ্যাক্সিসে কি হবে, তরঙ্গ, এই যে এটাকে আমরা বলবো তরঙ্গর কেন্দ্র বা কেন্দ্র পয়েন্ট। ঠিক আছে, কেন্দ্রবিন্দু, এটাকে আমরা বলবো কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এটাকে আমরা বলবো তরঙ্গ মুখ বা তরঙ্গ শীর্ষবিন্দু। তরঙ্গ শীর্ষবিন্দু একটু খেয়াল করে ভালো করে পড়ো। ঠিক আছে, সো এই যে ল্যামডার ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা এই যে এই ওয়েভটা যখন সামনের দিকে যাচ্ছিল তখন সেটা কি ভেলোসিটি, ঠিক না? তো এই ওয়েভটা যখন সামনের দিকে একটা নির্দিষ্ট দিকে যখন অ্যাপ্রোচ করতেছিল, তখন কি একটা নির্দিষ্ট টাইমের সাথে যাচ্ছিল না? তাহলে এখানে কি পাইলাম, যে টাইম পাইলাম। ঠিক আছে, টাইম পাইলাম, তাহলে ভেলোসিটি পাইলাম, টাইম পাইলাম। সেক্ষেত্রে আমরা কি লিখবো, বি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা। ঠিক আছে, এই সূত্রটা আমরা ইউজ করি। স্যার এফ মানে কি, এফ মানে হচ্ছে 1/t
টি। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমরা এখান থেকে পাবো। তাহলে দেখো তরঙ্গের মধ্যে প্রথমে বৈশিষ্ট্যগুলো কি কি পাইছি আমি, দেখো তো একটু খেয়াল করো তো স্যার বৈশিষ্ট্যগুলো কি কি বলা যেতে পারে। প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পাইছিলাম আমরা যে তরঙ্গের বৈশিষ্ট্য সমূহের মধ্যে মাধ্যমের কণাগুলো স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলো স্থায়ীভাবে কোনো ধরনের কি হয় না, স্থানান্তর হয় না। আমি বারবার যে পার্টটা বলছি সেটাই। তারপর 2 নম্বর পার্টে আমরা দেখতেছি যে হচ্ছে যে যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন। যান্ত্রিক তরঙ্গ মানে কি, যান্ত্রিক তরঙ্গ মানে হচ্ছে যান্ত্রিক, ঠিক আছে, বা মেকানিক্যাল তরঙ্গ, যেখানে কি স্থিতি তরঙ্গ থাকবে, অর্থাৎ মানে গতি। যান্ত্রিক শক্তি মানে কি স্যার, গতি শক্তি প্লাস স্থিতি শক্তি। আমরা কিন্তু শক্তি, কাজ ক্ষমতা, শক্তির চাপটারে কিন্তু বসছিলাম যান্ত্রিক শক্তি জিনিসটা। ঠিক আছে, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি গতিশক্তি এবং স্থিতিশক্তির দুইটা কি মেইন পয়েন্ট। আচ্ছা, তারপর তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি করে, শক্তির সঞ্চালন করে। খুব ইম্পর্টেন্ট পার্ট, তরঙ্গ কি করবে স্যার, শক্তি সঞ্চালন। তরঙ্গ বেগের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, তরঙ্গ বেগটা কিসের, বেগের প্রকৃতির উপর নির্ভর করে। তরঙ্গ বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট পার্ট, যে মাধ্যমটা ইউজ করতেছে সেটার প্রকৃতির উপর তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। একটু খেয়াল করো তো, উপরিপাতন মানে কি, ধরো একটা তরঙ্গ এই দিক থেকে হইলো, ঠিক আছে, এই উপরিপাতনকে আমরা বলি কি জানো, সুপারপজিশন। আচ্ছা, সুপারপজিশনে আমরা যখন আলোর প্রতিসরণ প্রতিফলনে দেখবো তখন কিন্তু আমরা এই টপিকগুলো খুব ভালো করে দেখতে পারবো। আচ্ছা, একটু খেয়াল করো তো, ধরো এই তরঙ্গটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, এই পয়েন্টটাকে আমরা ধরলাম y1, ঠিক আছে। আচ্ছা, তো সেম একটা পয়েন্ট, এটা হচ্ছে আমার কি এক্স অ্যাক্সিসের উপরে আছে, সেম একটা তরঙ্গ, সেম সিমিলার টাইপসের একটা তরঙ্গ সেম এক্স অ্যাক্সিসের উপর দিয়ে যাচ্ছে y, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমরা ধরবো y2। তাহলে তরঙ্গের উপরিপাতন কখন হবে, এই দুইটা তরঙ্গ যখন আমি স্যার কি করব, যোগ করে দিব, অর্থাৎ এটার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে যদি আমি এ ধরি, এটার পয়েন্টটাও কি হবে, এ হবে। তবে দুইটা যখন যোগ করব তখন আমার তরঙ্গটা শেপ কি এরকম আসবে স্যার, এই তরঙ্গটা শেপ আসবে তখন, আমি যদি তোমাদেরকে বলি যে এই তরঙ্গটা শেপ আসবে তখন কিভাবে আসবে একটু দেখাই দিই। এই তরঙ্গটা শেপ তখন চলে আসবে এইভাবে, বড় আকারে আসবে। ঠিক আছে, বড় আকারে যদি আসে স্যার এটা কি লিখতে পারবো আমরা, দেখো তো, এটা এই যে বড় আকারে এই যে এই শেপটা পাইলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমার তরঙ্গ শেপ। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো y1 প্লাস y2, অর্থাৎ এই যে তরঙ্গটা এটা কি হয়ে যাবে, অনেক ইনক্রিজ করবে, দুইটা একসাথে যোগ হয়ে যাবে। এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা যোগ হয়ে y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু টোটাল y আসবে। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমাদের এই কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা চলে যাই যে হচ্ছে যে দেখো তরঙ্গ কয় প্রকার। তরঙ্গ আসলে তরঙ্গকে আমরা কয় ধরনের ভাগ করি, তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি স্যার? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। ঠিক আছে, যে তরঙ্গটা হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর যায় বা কি লম্ব বরাবর যায় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আর যেটা হচ্ছে যে কি, যেটা হচ্ছে প্রস্থ বরাবর যায় সেটা হচ্ছে যে আর তরঙ্গ বা ঠিক আছে অনুপ্রস্থ তরঙ্গ। সো এই জিনিসটা আমরা একটু পরের স্লাইডে দেখি চলো। অনুপ্রস্থ তরঙ্গ দেখো, ধরো আমি একটা দড়ি রাখলাম, ভালো করে খেয়াল করো তো, দড়িটাকে আমি এভাবে করে কি করলাম, লাড়া দিলাম। তো লাড়া দিলে কি হবে, দড়ির সাথে সাথে সামনের দিকে কি দড়ির যে সেগমেন্টের যে ওয়েবটা আছে ওয়েবটা কি সামনের দিকে ট্রান্সফার হয়ে যাবে না? দেখো তো, তো এখন এই যে দেখো এই প্রান্তটা, এই প্রান্ত একটু খেয়াল করে, এই প্রান্তটাকে আমি কি করলাম, এই প্রান্তটাকে আমি স্টপ করে দিলাম। তো এখানে যখন আমার এই যে দেখো আমি যে কিছুক্ষণ আগে বললাম যে তরঙ্গ শীর্ষ ছিল, যেটা তরঙ্গ মুখ ছিল, ঠিক আছে, তরঙ্গ মুখের যে শীর্ষ সেটাকে আমরা তো তরঙ্গ মুখ ছিল, এখানে তরঙ্গ শীর্ষ ছিল। তো এই যে এই পয়েন্ট, এটা পুরোটাকে আমরা কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলতেছিলাম না? ভালো করে খেয়াল করে তো কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। ঠিক আছে, তো দেখো একটা দড়ির প্রান্তে একটি শক্ত অবলম্বনের সাথে কি করলাম স্যার, একটা নির্দিষ্ট পরিমাণে শক্ত অবলম্বন ক্রিয়েট করলাম। দেন আমি কি করবো একটু খেয়াল করো তো, দেন আটকানোর পরে তারপর হচ্ছে ঝাঁকুনি দিলাম। এই যে কিছুক্ষণ আগে তোমাকে যেটা বললাম যে স্যার আমি দড়িটাকে এভাবে ঝাঁকুনি দিলাম, তো ঝাঁকুনি দেওয়ার পরে তরঙ্গ সৃষ্টি হইলো। এই যে তরঙ্গটা গতির দিকে আনুভূমিক, কিন্তু কম্পনের দিকে তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি বা প্রস্থ বরাবর, অর্থাৎ এই যে কম্পনের দিকে, ঠিক আছে, সেটা কি গতির দিকে আনুভূমিক, কিন্তু কম্পনের দিকে সেটা কি তার প্রস্থ বরাবর। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এই যে দৈর্ঘ্যটা যখন আমি ক্রিয়েট করি তার যে অপোজিট সাইড আছে সেটা কি আমাদের প্রস্থ। আর তাহলে এই যে জিনিসটা কি হবে, তার প্রস্থ বরাবর হবে। ঠিক আছে, এই যে তরঙ্গটা, এই প্রস্থ বরাবর যে তরঙ্গটা ক্রিয়েট হয় সেটাকে হচ্ছে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি। সুতরাং আমরা বলতে পারি যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, যে তরঙ্গটা, অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে তরঙ্গটা এই যে কম্পনের দিক না, এই যে কম্পনের দিক, তো কম্পনের দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, দেখো তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না? এটাকে আমরা কি বলবো,
অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি অনুপ্রস্থ তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। কি একটু খেয়াল করো যে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হচ্ছে, লম্বভাবে অগ্রসর হয়, তখন আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। ঠিক আছে, যেমন কি আমরা কি বলি স্যার, পানির যে তরঙ্গটা আছে সেটা কি অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ কম্পন দিচ্ছি, তো কম্পনের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা কি তার কম্পন বরাবর যা প্রস্থ বরাবর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে। ক্লিয়ার? আশা করতেছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হইলো। দেখো তার মানে এই যে এটা হচ্ছে যে কি তার প্রস্থ যে পার্ট আছে সেটা এটা হচ্ছে কি তার দৈর্ঘ্য না, তাহলে এটা হচ্ছে কি আমার দৈর্ঘ্যের পার্টটা ছিল, আর এটা হচ্ছে আমার প্রস্থ। ঠিক আছে, তাহলে প্রস্থের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়া করতেছে এই অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতেছে, ক্রিয়া করতেছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুপ্রস্থ তরঙ্গ। একটু খেয়াল রেখো। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপরে দেখো পরের স্লাইডে চলে যাই। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এই যে তোমাদের কাঙ্ক্ষিত যে পার্টটা, ঠিক আছে, সবাই যে জায়গায় ভুল করে বেশি সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে ভাই, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, একটি স্প্রিং যখন এক প্রান্তে, তুমি ধরো একটা স্প্রিংকে এক প্রান্তে দিয়ে রাখছো, ঠিক আছে, তো এক প্রান্তে দেওয়ার কারণে তুমি স্প্রিংটাকে কি করতেছো, প্রেস করলে স্প্রিংটা কি সামনের দিকে চলে যাবে না, এটাকে কোনো লম্বা লোক গিয়ে আগারে যাবে না, এটা কি একটা সমান্তরাল সংকোচনে যাবে। এই যে দেখো সমান্তরাল সংকোচন, এটাকে আমরা কি বলি, সমান্তরাল সংকোচন। একটু খেয়াল করো, এই যে সমান্তরাল ওয়েতে কি হচ্ছে, সংকোচন হচ্ছে, প্রসারিত হচ্ছে। এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু সংকোচন প্রসারণ একসাথে হচ্ছে। ঠিক আছে, এই যে সমান্তরাল সংকোচন বা প্রসারিত হচ্ছে এই প্রসেসটাকে আমরা কি বলবো, স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। তাহলে এটা কি সমান্তরাল ওয়েতে হচ্ছে না, মানে পাশাপাশি ওয়েতে হচ্ছে না, এই যে সমান্তরাল ভাবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, একটা সমান্তরাল একটা অ্যাক্সিসের উপর হচ্ছে, তেমনি এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে যে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? ঠিক আছে, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখনো ক্রিয়েট করবে না, অর্থাৎ কম্পনের দিকে এবং তরঙ্গের গতি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে তরঙ্গ, খুব ইম্পর্টেন্ট টার্মস, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় কিন্তু তাকে আমরা কি বলবো, অনুপ্রস্থ তরঙ্গ। ক্লিয়ার? আশা করতেছি তোমরা বুঝতে পারছো। যখন আমি একটা স্প্রিংকে সংকোচিত করবো বা প্রসারিত করবো তখন তার অ্যাঙ্গেলটা কি হবে, এই যে একটা অ্যাক্সিসের উপর থাকবে না, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর থাকবে। ভালো করে খেয়াল করো, সেটা কি, সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? আশা করতেছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে কয়েকটা পার্থক্য দেখবে। একটু একটা জিনিস খেয়াল করতে, প্রথমটা কি, দৈর্ঘ্য বরাবর হচ্ছে অনুদৈর্ঘ্যটা, আর প্রস্থ বরাবর যেটা হচ্ছে, প্রস্থ বরাবর তার কম্পনের দিকের সাথে লম্ব যাচ্ছে, সেটা হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, তাহলে একটু খেয়াল করো যে প্রথম পার্টে আমরা দেখতেছিলাম যে অনুপ্রস্থ তরঙ্গ, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে যায়, বারবার বললাম। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল যেটা আছে সেটা কি, যে তরঙ্গটা হচ্ছে যে কি কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে যাবে। ঠিক আছে, তারপরে দেখো তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত উৎপন্ন করে তরঙ্গ সঞ্চালিত হয়। ভালো করে খেয়াল করো, এই জায়গায় তরঙ্গটা কিভাবে হবে, এই যে এই পয়েন্ট, ঠিক আছে, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার কি তরঙ্গ, এই যে এটা কি তরঙ্গ শীর্ষ, ঠিক না, তরঙ্গ শীর্ষ। ঠিক আছে, যে তরঙ্গ যে মেইন পয়েন্টটা সেটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ। ঠিক আছে, তরঙ্গ শীর্ষ তৈরি করবে এবং তরঙ্গপাত মানে যে পয়েন্ট থেকে তরঙ্গ তৈরি হয়েছে সেটাকে বলে আমি তরঙ্গপাত। আর এটা কি করবে, সংকোচন বা প্রসারণের মাধ্যমে ক্রিয়েট করা হবে। এই যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত নিয়ে তরঙ্গটি তৈরি হবে, ওই যে দেখো সংকোচন বা প্রসারণ নিয়ে কি হবে, এই জিনিসটা ক্রিয়েট করা হবে। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। ঠিক আছে, আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো তরঙ্গ রিলেটেড কিছু কণা বা তরঙ্গ রিলেটেড যে কিছু ধরনের রাশি সম্পর্কিত আমরা জানবো, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখতে পারবো। চলো একটু দেখি। প্রথম পার্টে আমরা দেখতেছি পূর্ণ স্পন্দন। স্যার পূর্ণ স্পন্দন মানে কি, একটা কম্পনশীল কণা একটা বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ধরো এই বিন্দু থেকে আমি যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করার পরে আমি এইটুকু পর্যন্ত আসলাম, আসার পরে আবার এইভাবে যাত্রা শুরু করে আবার আগের বিন্দুর অবস্থানে চলে গেলাম, যদিও এটা একটার পরে বিপরীত দিকে আছে কিন্তু আমি কিন্তু সেম ফেজে চলে আসলাম, সেক্ষেত্রে আমরা এটাকে বলি পূর্ণ কম্পনশীল। একটি কম্পনশীল কণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিকে, খুব ইম্পর্টেন্ট পার্ট, একই দিকে সেই বিন্দুতে ফিরে আসলো। ধরো এই কোণাটা একটু ভালো করে খেয়াল করো, এই দিক থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, এইখানে বাধা পেয়ে আবার একই দিকে কি করলো স্যার, একই দিকে ওই বিন্দুতে ফিরে আসলো। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো এই যে কম্পনটাকে আমরা বলবো কি, একটা পূর্ণ কম্পন। ঠিক আছে, তারপর দেখো পর্যায়কাল, তরঙ্গ উপস্থিত কোনো কম্পনশীল কণা একটি পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন তৈরি করার জন্য। স্যার একটা পূর্ণ স্পন্দন কোনটা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা দুটোটা কি সেম ফেজে আসে না, তার মানে এই যে এই পয়েন্টটা হওয়ার জন্য যে টাইমটা লাগবে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, পর্যায়কাল। ঠিক আছে, এই যে পুরো একটা সম্পূর্ণ কি পর্যায় ক্রিয়েট করার জন্য অথবা সম্পূর্ণ কম্পনের জন্য যে সময়টা লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, আচ্ছা পর্যায়কালকে আমরা আসলে মূলত কি দ্বারা প্রকাশ করি, এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা ত্রি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা কম্পাঙ্ক মানে কি, কম্পাঙ্কের একক হচ্ছে কি, এককটা একটু খেয়াল রেখো, কম্পাঙ্কের একককে আমরা প্রকাশ করি কি, হার্টজ দ্বারা। ঠিক আছে, একটু খেয়াল রেখো, এটাকে আমরা বলি হার্টজ।
ঠিক আছে, তাহলে তরঙ্গের উপরস্থ কোনো কণা কম্পনশীল কণা একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে, একটা তরঙ্গ উপরিস্থিত কণা একক সময়ে যে পরিমাণে পূর্ণ কম্পন কি করে স্থাপন করে, সেক্ষেত্রে অর্থাৎ পূর্ণ কম্পন সম্পূর্ণ করে, ঠিক আছে, একক সময়ে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি তরঙ্গের কম্পাঙ্ক। তরঙ্গের কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? এফ দ্বারা প্রকাশ করি। এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? একক সময়ে যে পরিমাণে কি করতেছে পূর্ণ কম্পাঙ্ক কি করতেছে ক্রিয়েট করতেছে, ঠিক আছে, এটাকে আমরা বলি হার্টস। ওকে, এটা একটু খেয়াল রাখো। তারপরে পরবর্তী টার্মসে চলে যাও। ঠিক আছে, দেখো বিস্তার, ভালো করে খেয়াল করো। বিস্তার, বিস্তার মানে কি, যে ধরো আমি একটা তরঙ্গ নিলাম, ঠিক আছে, তো তরঙ্গটা কি করতেছে একটা পয়েন্ট থেকে, ঠিক আছে, একটা পয়েন্ট থেকে কণাটা স্থির সাম্য অবস্থায় থেকে, ঠিক আছে, কি করতেছে যে কোনো একটা দিকে কি করতেছে সামনের দিকে অ্যাপ্রোচ করে যাচ্ছে, অর্থাৎ একদিকে যে কোনো সময়, যে এই যে ধরো এই কণাটা আমি স্টার্ট করলাম, তো স্টার্ট করে এই কণাটা কি করতেছে স্যার চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে যাওয়ার প্রসেসটা, এই যে সাম্য অবস্থান থেকে একটা কণা কি সাম্য অবস্থান যে কোনো দিকে একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করতেছে, এই দূরত্বটা আমার কি এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এখান থেকে এই পয়েন্ট যেটা দূরত্ব অতিক্রম করতেছে, ধরো ডি দূরত্ব, এটা হচ্ছে আমার বিস্তার। ক্লিয়ার? আশা করতেছি তোমাদের কনসেপ্টটা এগুলো। তারপর দেখো দশা। দশা হচ্ছে একটা তরঙ্গের উপস্থিত একটা কণা আছে, এই কণাটা কম্পনশীল কণা। দশা বলতে আমরা আসলে কি বুঝবো স্যার? ধরো একটা কণা যে ফেজে আছে, এটাকে আসলে আমরা মূলত দশা বলি। ধরো একটা কণা এই পয়েন্টে আছে, তো এই পয়েন্টে যাওয়ার পরে ও হচ্ছে যে এইভাবে করে পার্টিকুলার যে আবার আরেকটা পয়েন্টে গেল, এটা এই পয়েন্ট, তার মানে দুজনের কি দশা কি হবে? সেম হবে। একটু খেয়াল করো তো, তরঙ্গের উপস্থিত কোনো কম্পনশীল কণার দশা বলতে বোঝায় ওই মুহূর্তের গতি সংখ্যক অবস্থা। দেখো তো, ধরো এই যে এই পয়েন্টটাকে যদি আমি তোমাকে ড্র করি, তাহলে এই পয়েন্টের যে দশা, এই পয়েন্টের দশা কি প্রায় সেম না? এটাকে আমরা কি বলবো? তার যে সমক্ষ বা সম্যক যে দশাটা আছে সে সম্যক অবস্থা, ঠিক আছে। তো এই বিশেষ মুহূর্তে, এই যে বিশেষ মুহূর্তে কণাটি সরণ, বেগ, ত্বরণ বল ইত্যাদি বোঝায়, ঠিক আছে। এই যে এই মুহূর্তে আমাদের কি সরণের ভ্যালু কত হবে, ত্বরণের ভ্যালু কত হবে, ঠিক আছে, এই পয়েন্টে আমার কত হবে। আমি যদি তোমাকে বলি যে এটা হচ্ছে যে ওর দশা, যেমন কি একটা বল আমি ঝুলাই দিলাম, ঠিক আছে, বাপটা একটা ফোর্স দিলাম, ঠিক আছে, ফোর্স দেওয়ার পর আমি কি করলাম তিনটা পয়েন্ট নিলাম, তার মানে এখানে কি এটা হচ্ছে ওর একটা দশা, এই দশা আর এই দশা প্রায় সেম, এটাও একটা দশা, ঠিক আছে, এটাও কি সাম্য অবস্থানের দশা। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে। আমি যদি বলি যে এই দশার মধ্যে ভেলোসিটির ভ্যালু কত, এখানে ভেলোসিটির ভ্যালু 0, এখানেও ভেলোসিটির ভ্যালু কত 0, ঠিক আছে, এখানে ত্বরণের ভ্যালু কত হবে, যেহেতু ভেলোসিটির ভ্যালু 0, এখানে আস্তে আস্তে কি ত্বরণের ভ্যালুটা কি করতে থাকবে, বিল্ড আপ করতে থাকবে, বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, ঠিক আছে। দুই পাশে যখন আমার দুইটা হাত থাকবে, তখন কিন্তু আমার এখানে কোনো ভেলোসিটি নেই, ভেলোসিটি আস্তে আস্তে কি করবে, এদিকে বাড়তে থাকবে, ভেলোসিটি বাড়তে থাকবে, আর এদিক দিয়ে ত্বরণটা কি ডিক্রিজ করতে থাকবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি স্যার? একটা তরঙ্গের উপস্থিত কণা, ঠিক আছে, তার যে মেইন যে পয়েন্ট, আমি যদি বলি যে তরঙ্গের উপস্থিত যে শীর্ষবিন্দু থেকে আরেকটা শীর্ষবিন্দুর যে দূরত্ব, সেটাই হচ্ছে আমার মূলত কি এই যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তরঙ্গ উপস্থিত কোনো কণার একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, আমরা নর্মালি বলি এই যে দেখো এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই যে ধরো এটা এই পয়েন্ট থেকে এই যে এই ক্রেস্ট, এটাকে আমরা বলি যে ওয়েভ ক্রেস্ট, ঠিক আছে, এখান থেকে এটা যে দূরত্ব সেটাই হচ্ছে আমার কি ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, তরঙ্গ বেগ কাকে বলে একটু খেয়াল করে। তরঙ্গ বেগ হচ্ছে তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, একক সময়ে কি যে দূরত্বটা অতিক্রম করতেছে একক সময়ে, সেটাই হচ্ছে আমার কি তরঙ্গর কি বলতো তরঙ্গের বেগ, ঠিক আছে। তার মানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করতেছে, আমরা জানি বি ইজ ইকুয়াল টু কি এফ অফ ল্যামডা, তার মানে আমি কি লিখতে পারি ল্যামডা ডিভাইড বাই টি, ঠিক না। তার মানে দেখো তো আমি তোমাদের কি বলছিলাম, একটু খেয়াল আছে তোমাদের, এই যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা আমি পড়াইছিলাম কিন্তু, ঠিক না। তাহলে এই যে এফ, এই এফটা কি ল্যামডা বাই টি না, এফ মানে কি 1/t, তার মানে এটা কি একক সময়, নিচেরটা মনে রাখবা, এগুলো কিন্তু কখনো মুখস্থ করবা না। আর ল্যামডা মানে কি দূরত্ব, ঠিক আছে, অর্থাৎ একক সময় যে দূরত্ব অতিক্রম করতেছি সেটাই আমার কি তরঙ্গের বেগ। আশা করতেছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হইলো। দেন আমরা চলে আসবো আমাদের লাস্ট টপিকের দিকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কতগুলো পার্ট, সেটা হচ্ছে যে সুরযুক্ত যে পার্টগুলো আছে, যেমন কি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, ঠিক আছে, দেন হচ্ছে যে সুরের বিভিন্ন ধরনের সুর যে ক্ষেত্রগুলো আছে সেগুলো আসলে আমরা কীভাবে ইউজ করি, তারপর আমরা দেখবো প্রতিধ্বনির যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কিত কিছু সমস্যা বলি, ঠিক আছে, এবং এগুলো আসলে কীভাবে তৈরি করা যায়। দেখো প্রথম পার্টটা আমরা একটু দেখি যে হচ্ছে সুরযুক্ত শব্দ। সুর মানে কি, যে স্যার যে শব্দটা আমরা কি করতে পারি ভালোভাবে শুনতে পারি, সেটাকে হচ্ছে আমরা বলি সুরযুক্ত শব্দ। তো সুরযুক্ত শব্দ প্রথম শব্দ হচ্ছে যে আমাকে কি করতে হবে স্যার, কানে আসা লাগবে, ঠিক আছে। তার মধ্যে দেখো কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রাবল্য তীব্রতা, এই যে তীব্রতাকে আমরা বলি ইন্টেন্সিটি, ঠিক আছে, একটু খেয়াল রাখো। তীক্ষ্ণতা থাকা লাগবে, তীক্ষ্ণতা বা পিচ। তারপর আমাদের কি করতে হবে স্যার, গুণ বা জাতি জিনিসটা লাগবে, একটা সুরের জন্য অবশ্যই একটা গুণ বা কোয়ালিটি লাগবে, ঠিক আছে, বা ট্রিম্বল লাগবে। প্রাবল্য বা তীব্রতা কাকে বলে? প্রাবল্য বা তীব্রতা বলতে শব্দ কতটা জোরে হচ্ছে, মানে
একটা সাউন্ড তুমি কি পরিমাণের হিউজ পরিমাণে কি সাউন্ড করতেছো বা কি পরিমাণে তুমি সাউন্ড করতেছো তার জোরের বা তীব্রতাটাকে আমরা কি বোঝাই মূলত প্রাবল্য, ঠিক আছে। তো শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি বা শব্দ শক্তি প্রবাহিত সেটা হচ্ছে আমার কি শব্দের তীব্রতা, ঠিক আছে। শব্দের তীব্রতা বলে। এই তীব্রতার একক আমরা কি ওয়েভ পার মিটার স্কোয়ার, ঠিক আছে। ওয়েভ পার মিটার স্কোয়ার, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। তীব্রতার এককে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওয়েভ পার মিটার স্কোয়ার। তারপর আমরা চলে যাই তীক্ষ্ণতা। সুর শব্দের বৈশিষ্ট্য দিয়ে, মানে আমি যে একটা সুর নিব, ঠিক আছে, ওই সুরের যে শব্দের বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যের উপরে আসলে আমি ডিপেন্ড করবো যে কিভাবে তীব্রতাটা কাউন্ট করা হবে, ঠিক আছে। তার মধ্যে দেখো এই যে প্রাবল্যের যে সুরটা আছে সেই জিনিসটা আমরা ইউজ করবো, ঠিক আছে। তার পার্থক্য জানবো, পার্থক্য জানলে আমরা কি তীব্রতা বা পিচটা পেয়ে যাবো, খুব ইম্পর্টেন্ট পার্ট। তারপর আমরা দেখবো হচ্ছে তীক্ষ্ণতা, ঠিক আছে। এই যে তীক্ষ্ণ, এটা দেখলাম, ঠিক আছে। তীক্ষ্ণতা আসলে কম্পাঙ্কের উপরে, যত বেশি কম্পাঙ্ক হয় সুর তত বেশি চড়া হয়, তীক্ষ্ণতা তত বেশি বাড়বে। তার মানে আমি যদি বলি তীক্ষ্ণতা সমানুপাতিক কি হবে, সুর হবে, ঠিক না। অর্থাৎ যত সুর দিবা তত বেশি তীক্ষ্ণতা বাড়বে, ঠিক আছে। শব্দটার পিচও তত ভালো হবে। পিচটাও কি হবে, পিচ মানেই তো কি মূলত তীক্ষ্ণতা বোঝাচ্ছে, ঠিক না। তাহলে পিচটাও কি হবে, ভালো হবে। আরেকটা পার্ট স্যার কি ভালো হবে, তত সুরটা চড়া হবে, ঠিক আছে। সুরটা চড়া হবে বা শুনতে কি শ্রুতি মধুর হবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখো। গুণ বা জাতিটা বলে দেওয়ার কিছু না, একটা তীক্ষ্ণতার পার্থক্য দেখবে, ঠিক আছে। এই পার্থক্যটা দেখার পর তুমি বুঝে যেতে পারবে এই শব্দটার গুণ কি ভালো নাকি খারাপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মার্কা মারা 2 নম্বরের জন্য আসে, ঠিক আছে। বোর্ডে 2 নম্বরের জন্য এটা দিবে, ঠিক আছে। খ মার্কসের জন্য, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, মার্কা মারা একটা টাইপ। পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারী বা শিশুর গলার স্বর কেন তীক্ষ্ণ হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি পুরুষদের গলার ক্ষেত্রে খেয়াল করি, দেখো এদিকে একটা পার্ট আছে যেটাকে আমরা বলি স্বরযন্ত্র। এই ক্ষেত্রে আমরা এই পার্টটাকে আমরা বলি কি অ্যাডামস আপেল, ঠিক আছে। অ্যাডামস আপেল বলি, খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। তোমরা ইন্টারমিডিয়েট যাবে তখন এটা সম্পর্কে জানতে পারবা। তো মানুষের গলার স্বরে 2টা পর্দা আছে। কয়টা পর্দা থাকে, 2টা পর্দা থাকে, ঠিক আছে। এদেরকে স্বরতন্ত্রী বলে বা স্বরতন্ত্র বলে, ঠিক আছে। এটাকে আমরা ইংলিশে বলি ভোকাল কর্ড, খুব ইম্পর্টেন্ট পার্ট। এইটাকে ইংলিশে আমরা কি বলি দেখো তো, ভোকাল কর্ড। তো এই ভোকাল কর্ড যখন কম্পন হয়, ঠিক আছে, এই কম্পনের কারণে মূলত মানুষের কি হয়, শব্দ তৈরি হয় বা শব্দ নির্গত হয়। তো এই যে মানুষ যখন কথা বলে এই ভোকাল কর্ডের যে উচ্চারণটা হয়, যে আমি কথা বলতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমাদের ফুয়াদ ভাই যখন ক্লাস নেয় তখন কথা বলে, ঠিক আছে। তো এই যে কথাগুলো আমরা বলতেছি এটা কেন স্যার, আমাদের যে ভোকাল কর্ড আছে সেটার কারণে। তো বয়স্ক যে পুরুষগুলো আছে ওদের ভোকাল কর্ডটা কি হয় বলতো, একটু শক্ত হয়ে পড়ে বা দৃঢ় হয়ে যায়, ঠিক আছে। এবং শিশু বা নারীর ক্ষেত্রে যে ভোকাল কর্ডটা থাকে সেটা আসলে কি বলতো, অনেক দুর্বল থাকে বা আমি যদি বলি একটু তীক্ষ্ণ থাকে, ঠিক আছে। এই কারণে পুরুষদের যে গলা স্বরটা আছে বয়স্কদের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে যে কি কম্পাঙ্কটা কম, ঠিক আছে। একটু খেয়াল করো, ঠিক আছে। ফলে পুরুষদের গলার যে কম্পাঙ্কটা আছে সেটা কি একটু কম থাকে এবং নারীদের যে কণ্ঠস্বরটা যে কম্পাঙ্কটা আছে সেটা কি একটু বেশি তীব্র থাকে, ঠিক আছে। এই যে একটু খেয়াল করো, ঠিক আছে। এই যে নারীদের কম্পাঙ্কটা কি হয়, বেশি তীব্র হয়, বেশি হয় বা তীব্র হয়, ঠিক আছে। এই যে পুরুষের গলার স্বরটা, এই যে ওই যে ওর কম্পাঙ্ক কম, ঠিক আছে, তাহলে গলার স্বরটা কি হবে, মোটা হবে এবং নারীদের কণ্ঠস্বরটা কি হবে, তীক্ষ্ণ হবে। আশা করতেছি এটা খুব ইম্পর্টেন্ট, বাট এটা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, শব্দ শক্তি, ঠিক আছে। শব্দ তরঙ্গ, ঠিক আছে। শব্দ এক প্রকার তরঙ্গ, শব্দ আবার এক প্রকার শক্তিও, ঠিক আছে। তো শব্দকে আমরা যদি বলি তরঙ্গের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্যার অনুদৈর্ঘ্য মানে কি বলছিলেন, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হবে, এই যে দৈর্ঘ্য বরাবর যাবে মানে একটা নির্দিষ্ট ফেজের দিয়ে করে থাকতে থাকবে, ঠিক আছে। আমরা যখন সাউন্ড করি এভাবে করে দেখাই না, স্পিকারগুলো দেখো একটু খেয়াল করো, স্পিকারগুলো কি এভাবে করে তাকায় কিন্তু, ঠিক আছে। তার মানে একটা নির্দিষ্ট ফেজের দিকে যাবে, ঠিক আছে। সেই কণাগুলো স্তরসমূহে সংকোচন বা প্রসারণের সৃষ্টি হবে। শব্দ শুনতে হলে অবশ্যই আমাদেরকে উৎস এবং শ্রোতার মাঝখানে একটা জড় মাধ্যম থাকা লাগবে, মাধ্যম, ঠিক আছে। যেটা মাধ্যমের মধ্যে দিয়ে যায় সেটাকে আমরা কি যান্ত্রিক তরঙ্গ বলি, একটু খেয়াল রাখবো, মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, এখন আমরা দেখবো শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। তো শব্দ তরঙ্গ আমি প্রথমে কি বলছিলাম একটু বলো তো। শব্দ তরঙ্গ আমি প্রথমে বলছিলাম শব্দ একটা কি যান্ত্রিক তরঙ্গ, আবার কিন্তু শব্দ একটা প্রকার কিন্তু শক্তি। সো শব্দ তরঙ্গ যেহেতু যান্ত্রিক তরঙ্গ, অবশ্যই কম্পনের জন্য একটা কি মাধ্যম তৈরি করা লাগবে অথবা মাধ্যম লাগবে। দেন এই যে সঞ্চালনের জন্য অবশ্যই যে স্থিতিস্থাপক মাধ্যম, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে কি স্যার, অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর কি করতে থাকবে, ও সংকোচনশীল বা প্রসারণশীল হতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি তার বেগ মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে এবং বায়বীয় মাধ্যমে বেগ হবে কি, খুব ইম্পর্টেন্ট টার্ম, বায়বীয় মাধ্যমে বেগ হবে কম এবং তরল যখন হবে তখন সবচেয়ে বেশি, কঠিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, ঠিক আছে। প্রথমে তাহলে আমি যদি বলি যে শব্দের বেগটা কিসের উপর ডিপেন্ড করবে, দেখো তো আমি যদি তোমাদেরকে বলি যে শব্দের বেগটা কিসের উপর ডিপেন্ড করবে বলো তো, সেক্ষেত্রে আমরা বলবো প্রথমে হচ্ছে যে কি বায়বীয়, ঠিক আছে। তারপরে বায়বীয় থেকে বেশি কোনটা হবে বলতো, তরল,
তার থেকে বেশি কি হবে স্যার? তার থেকে বেশি হবে কঠিন। ওকে, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? শব্দের বেগ কোনটাতে বেশি? ওকে, শব্দের বেগ কখন বেশি হবে, ঠিক আছে? বায়বীয় থেকে বেশি হবে তরল, তরল থেকে বেশি হবে কঠিন বা কঠিন পদার্থে, ঠিক আছে? তারপর তীব্রতা তরঙ্গের মতো, ঠিক আছে, বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা জানি তীব্রতা I = কি? সমানুপাতিক a²। a মানে হচ্ছে বিস্তার, ঠিক আছে? a মানে হচ্ছে বিস্তার। তার মানে আমরা জানি তীব্রতা কিসের সমানুপাতিক? বিস্তারের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? যে কোনো তরঙ্গের মতোই শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন হতে পারে, ঠিক আছে স্যার? প্রতিফলন প্রতিসরণ মানে যাবে, যে যখন যাবে সেটা হচ্ছে প্রতিফলন, যখন আসবে ফেরত আসবে তখন প্রতিসরণ। আর উপরিপাতন মানে হচ্ছে দুইটা তরঙ্গ একসাথে কি হয়ে যাবে? মিক্সড আপ হয়ে যাবে, ঠিক আছে? দুইটা তরঙ্গ একসাথে কি হয়ে যাবে স্যার? মিক্সড আপ হয়ে যাবে, যেটাকে আমরা বলি সুপারপজিশন থিওরি। কি বলি স্যার? সুপারপজিশন থিওরি, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই তাহলে। আচ্ছা, শব্দ প্রতিফলনের বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের কি? প্রতিধ্বনি, ঠিক আছে? প্রতিধ্বনি জিনিসটা কি? ধরো তুমি একটা ফাঁকা রুমের মধ্যে চিল্লাচিল্লি করতেছো, তখন দেখবে একটা রুমের এই যে সাউন্ডটা একবারে ফাঁকা, তো কোনো জায়গায় বাধা খেয়ে আবার তোমার কানে এসে শুনবা, এই ধরনের প্রসেসটাকে আমরা বলি প্রতিধ্বনি। যেমন ফাঁকা মাঠের মধ্যে বা নদীর পাড়ে বা পাহাড় বা সারিবদ্ধ দালানের ক্ষেত্রে যখন আমরা দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, তখন একটু পরে শব্দ পুনরায় শোনা যায়। কিভাবে শুনবো স্যার? পুনরায় শুনবো। এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা বলবো প্রতিধ্বনি। অর্থাৎ কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে, খুব ইম্পর্টেন্ট পার্ট, বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে, উৎসের কোথায় ফিরে আসবে? কাছে ফিরে আসবে, তখন আমরা সেটাকে বলবো পুনরাবৃত্তি হয়। উৎসের কাছে ফিরে এসে এবং পুনরাবৃত্তি হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রতিধ্বনি। তো প্রতিধ্বনির জন্য আমার প্রতিফলকের একটা ন্যূনতম কি লাগবে স্যার? একটা প্রতিধ্বনি ক্রিয়েট করার জন্য একটা প্রতিফলকের ন্যূনতম একটা দূরত্ব লাগবে, যে দূরত্ব ছাড়া কিন্তু প্রতিধ্বনি ক্রিয়েট করা সম্ভব না, ঠিক আছে? সো এই দূরত্বটা কিভাবে বের করবো? একটা ক্ষণস্থায়ী শব্দ, ভালো করে খেয়াল করো, আমাদের ব্রেনটা কি? হিউম্যান সার্কুলেশন হচ্ছে, আমরা খুব কম সময়ের জন্য জিনিসগুলো কি করতে পারি? দেখতে পারি। যেমন যখন একটা পাখা ঘোরা শুরু হবে, তুমি কি কিছুক্ষণ পরে যে তুমি আর কিন্তু পাখার, এখন ধরো মনে হচ্ছে যে স্যার পাখার আমি 3টা পাখা দেখতেছি, ঠিক আছে, ফ্যানের, কিন্তু কিছুক্ষণ পরে যখন শুরু হবে 0.1 সেকেন্ডের পরে যখন হয়ে যাবে, তখন কিন্তু তুমি সেগুলো কি হয়ে যাবে? সেগুলো কিন্তু আর কি করতে পারবো না? দেখতে পারবো না কিন্তু। সো আমি যদি তোমাদেরকে বলি ক্ষণস্থায়ী শব্দ যখন ধ্বনিকালে শুনি, তখন আমরা হচ্ছে শব্দের বিভিন্ন ধরনের, ঠিক আছে, বিভিন্ন ধরনের একটা কি সেকেন্ডের সময় দেখতে পারি। তো এই সেকেন্ডের সময়কে আমরা 0.1 সেকেন্ড বলি, এবং এই 0.1 সেকেন্ড যাবত আমাদের মস্তিষ্কে এই কি টার্মসগুলো সবগুলো কি হয়ে যায়? থেকে যায়। এবং পরবর্তী পার্ট আমরা দেখো শব্দ অনুভূতির স্থায়িত্বকাল, ঠিক আছে? এই যে এই পার্টটা যে 0.1 সেকেন্ড পর্যন্ত সবকিছু থেকে যাচ্ছে, এটাকে আমরা আসলে বলি যে শব্দানুভূতি, মানে শব্দটা যখন আমরা অনুভূত করবো তার স্থায়িত্বকাল। তারপরে দেখো কি বলতেছে, তারপরে হচ্ছে এই যে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে, ঠিক আছে, আলোর শব্দ কোনো যখন আলো শব্দ যখন আমাদের কি করতেছে দেখো তো, এই যে 0.1 সেকেন্ডের মধ্যে যখন আমাদের কানে এসে পৌঁছালো, তখন আমরা আলাদা করে কি করতে পারি? শুনতে পাই না। 0.1 সেকেন্ডের মধ্যে যদি আমাদের কানে এসে পৌঁছায়, খুব ইম্পর্টেন্ট, 0.1 সেকেন্ডের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছাইলে, ধরো আমি এখন কথা বলতেছি, 0.1 সেকেন্ডের ভিতরে আরেকটা শব্দ চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি ওই শব্দটা কি করতে পারবো না? শুনতে পারবো না। সুতরাং কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলকের উৎস এমন দূরত্বে রাখতে হবে যাতে মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 0.1 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ 0.1 সেকেন্ডের সময় নেয়। যদি 0 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, বায়ুতে শব্দের বেগ খুব ইম্পর্টেন্ট পার্ট। 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো সেক্ষেত্রে 0.1 সেকেন্ডে 333.5 মিটার যায়। সুতরাং প্রতিফলকের শ্রোতাটা কমপক্ষে হইতে হবে কত? 33.5 মিটার বা 16.5 মিটার দূরত্বে থাকা লাগবে, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, সেক্ষেত্রে আমরা সেটা কি প্রতিধ্বনি পাবো। সো আমরা একটা সূত্র বলছিলাম 2D = VT, মনে আছে কিনা তোমাদের কে জানে? ঠিক আছে, 2D = VT। এই সূত্র থেকে আমরা আসলে মেইনলি বেসিক্যালি বুঝতে পারি যে একটা দূরত্ব যখন তুমি দ্বিগুণ করে দিবা, তো দ্বিগুণ করে ধরো একটা দূরত্ব কত? 332 বেগের ভ্যালু পাইছো, তো বেগটাকে তুমি কি করবে? বেগের জন্য ওইটাকে আমি কি করবো? যে 0.1 সেকেন্ডে কনভার্ট করবো। তো 332 হলে 332 0.1 সেকেন্ড মানে হচ্ছে কত? 33.2 মিটার দূরে রাখলে, অথবা তার অর্ধেক দূরত্ব রাখতে পারো, তার মানে 16.1 অথবা 16.2 সামথিং দূরে রাখলে, 16.6 এরকম কোনো একটা দূরত্বে রাখলে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। ওকে,
আচ্ছা, এই যে এই পার্টগুলোতে আমরা আসলে মূলত যে সত্যিকার অর্থে যে থিওরির যে টপিকগুলো সেগুলো সবগুলো আমরা পড়ে ফেলছি। সো লাস্ট একটা স্লাইড আছে যেখানে আসলে আমরা দেখবো যে হচ্ছে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করা হয়েছে। একটু দেখো তো এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা, আমি যদি বলি যে এই চ্যাপ্টারে এই স্লাইডটা পড়তে পারলে তোমাদের এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে সব কাভার হয়ে যাবে, এবং নেক্সট ক্লাসে আমি সিকিউ এবং এমসিকিউগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, একটু খেয়াল করো, প্রথম টাইপে আমরা কি দেখতেছিলাম? প্রথমে আমরা দেখতেছিলাম এফ ইজ ইকুয়াল টু কি, প্রথমে আমরা দেখতেছি যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এটা কিন্তু আমি পরে আসছি তোমাদেরকে, ঠিক না? যেখানে হচ্ছে এফ এর ভ্যালুগুলো কি ছিল, কে এর ভ্যালুগুলো কি ছিল, সবগুলোই তোমাদেরকে ভালো করে বলে দেওয়া হয়েছে। তারপর একটা কি দেখছিলাম স্যার, টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার অফ কে বাই এম। কে কি ছিল? স্প্রিং এর কনস্ট্যান্ট। এম কি ছিল? ভর ছিল। এগুলো সবগুলো খুব সুন্দর করে এখানে লেখা আছে। সো নিজ দায়িত্ব একটু পড়ে নিবা। বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা পড়ে আসছে, ঠিক আছে? বি ছিল তরঙ্গ বেগ, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তারপর আমরা পড়ে আসছি টু এস ইজ ইকুয়াল টু ভিটি বা টু ডি ইজ ইকুয়াল টু ভিটি। গভীরতার ক্ষেত্রে ওই যে 2 গুণ করে দিতে হবে, কিছুক্ষণ আগে দেখলাম, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে নিবা। তারপরে এফ ইজ ইকুয়াল টু কি? এফ ইজ ইকুয়াল টু 1/t। এটার একক কি ছিল? হার্টস ছিল, ঠিক না? এফ হচ্ছে কম্পাঙ্ক আর টি হচ্ছে পর্যায়কাল, তাহলে এস ইনভার্স বা কি হার্টস, ঠিক আছে? আর টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার অফ এল বাই জি। এল হচ্ছে কি? সুতার দৈর্ঘ্য, এবং জি হচ্ছে কি? আমার অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? সো আজকে স্লাইডে হচ্ছে যে আমরা মূলত এই বেসিক পার্টগুলো আলোচনা করলাম, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউগুলো আলোচনা করবো। সো সবাইকে নেক্সট ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম।